আমার প্রিয় ও স্নেহের 2024 সালের নতুন বছরের নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে 50, তার মধ্যে 40 নম্বরে তোমাদের লিখিত পরীক্ষা হবে আর 10 নম্বরে তোমাদের প্রজেক্ট জমা দিতে হবে। 40 নম্বরে যে লিখিত পরীক্ষা হবে তার সিলেবাসটা দেখে নাও কী কী বিষয় থাকবে। তোমাদের থাকবে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, বিপ্লবী আদর্শ, নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ। এই বিষয়গুলো তোমাদের কিন্তু ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। তাহলে সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা নবম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমাদের যে বিভাগ ক, একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রতিটি প্রশ্নে মান 1 করে 1 × 10 = 10। প্রথম, ফ্রান্সে ধর্মকরের নাম ছিল টাইলে, টাইড, ক্যাবেল না ক্যাপিটেশন। উত্তর হবে টাইড। প্রশ্ন, করবি হলো বেগাশ্রম, শ্রমের বিনিময়ে অর্থ, ধর্মীয় কর, সম্পত্তি কর। উত্তর হবে বেগাশ্রম। প্রশ্ন, বুর্জুয়া শব্দের উৎপত্তি হয়েছে শাঁকুলো থেকে, বার্গার থেকে, এইল থেকে, এইট থেকে। উত্তর হবে বার্গার থেকে। প্রশ্ন, দ্য পার্সিয়ান লেটার্সের রচয়িতা হলেন ভলতেয়ার, কুয়েসানে, মন্তেস্কু না রুশো। উত্তর হবে মন্তেস্কু। প্রশ্ন, আমি রাষ্ট্র উক্তিটি করেছেন ভলতেয়ার 14 লুই, মন্তেস্কু না রুশো। উত্তর হবে 14 লুই। প্রশ্ন, সাম্য মৈত্রীর স্বাধীনতা আদর্শ গড়ে ওঠে রুশ বিপ্লবে, ফরাসি বিপ্লবে, জুলাই বিপ্লবে না ইটালির বিপ্লবে। উত্তর হবে ফরাসি বিপ্লবে। প্রশ্ন, নেপোলিয়ান প্রথমে কত বছরের জন্য কনসাল হিসাবে নিযুক্ত হন? উত্তর হবে 5 বছর, 10 বছর, 15 বছর না আজীবন। উত্তর হবে 10 বছর। প্রশ্ন, কোড নেপোলিয়ানে কটি ভাগ আছে? 2277, 2287, 2728, 2278। উত্তর হবে 2287টি। পরের প্রশ্ন, কোড নেপোলিয়ান এখনও প্রচলিত আছে ফ্রান্সে, বেলজিয়াম, অস্ট্রিয়ায় না ইংল্যান্ডে? উত্তর হবে ফ্রান্সে। প্রশ্ন, ফরাসি বিপ্লব হয় 1788, 1889, 1779, 1789 খ্রিস্টাব্দে। উত্তর হবে 1789 খ্রিস্টাব্দে। পরে তোমাদের রয়েছে বিভাগ খ, দুয়ের দাগে রয়েছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। দ্য পার্সিয়ান লেটার্স। পরে রয়েছে মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা, লেতর দ্য ক্যাসে। আর ডান স্তম্ভে রয়েছে পরোয়ানা, মন্তেস্কু, ফরাসি সংবিধান। দ্য পার্সিয়ান লেটার্স হবে মন্তেস্কু, মানুষ ও নাগরিক অধিকার ঘোষণা হবে ফরাসি সংবিধান সভা, আর লেতর দ্য ক্যাসে হবে পরোয়ানা। পরে বিদ্যাকে রয়েছে প্রদত্ত মানচিত্রে স্থানগুলি চিহ্নিত করো। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, মস্কো ফ্রান্সের রাজধানী, স্পেন। পরে তোমাদের হচ্ছে বিভাগ গ, 3 দাগের উল্লিখিত প্রশ্নগুলি 2 থেকে 3টি বাক্য উত্তর হচ্ছে কোনো 4টি। প্রতিটি প্রশ্নের মান 2 করে 2 × 4 = 8। প্রথম, থার্ড স্টেট কি? উত্তর লিখবে ফরাসি বিপ্লবের আগে শ্রেণীবিভক্ত ফরাসি সমাজ ব্যবস্থায় যে 3টি শ্রেণীর অস্তিত্ব ছিল তার মধ্যে অন্যতম ছিল থার্ড স্টেট বা তৃতীয় সম্প্রদায়। এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত ধনী, বুর্জুয়া, মধ্যবিত্ত, দরিদ্র কৃষক ও শ্রমিক, শাঁকুলোদ বা চালচুলোহীন, ভবঘুরে প্রভৃতি। পরে সন্ত্রাসের রাজত্ব বলতে কী বোঝো? উত্তর লিখবে বিপ্লবের কালে ফ্রান্সে একদা অভ্যন্তরীণ ক্ষেত্রে বিপ্লব হাইপেন বিরোধী শক্তি মাথাচাড়া দিতে থাকে এবং বৈদেশিক ক্ষেত্রে বিভিন্ন রাষ্ট্রের আক্রমণে ফ্রান্সের স্বাধীনতা লুপ্ত হওয়ার সম্ভাবনা দেখা দেয়। এই সংকটজনক পরিস্থিতিতে বিপ্লবী নেতৃবৃন্দ বিপ্লবী ফ্রান্সকে রক্ষার উদ্দেশ্যে দেশে এক জরুরি শাসন চালু করেন, যা সন্ত্রাসের রাজত্ব বা সন্ত্রাসের শাসন নামে পরিচিত। হচ্ছে কোড নেপোলিয়ান কি? ফ্রান্সের শাসক নেপোলিয়ান দেশের বিভিন্ন প্রান্তে প্রচলিত আইনগুলির পার্থক্য দূর করে এবং পরস্পর বিরোধী আইনগুলির মধ্যে সামঞ্জস্য বিধান করে 1804 খ্রিস্টাব্দে দেশে এক নতুন আইন ব্যবস্থা চালু করেন। এটি কোড নেপোলিয়ান বা নেপোলিয়ানের আইন সংহিতা নামে পরিচিত। পড়েছে কনফেডারেশন অফ দ্য রাইন কি? এর প্রতিষ্ঠাতাকে? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ান জার্মানির উটেমবার্গ, ভেডেন, হেসবার্গ প্রভৃতি ছোট ছোট রাজ্য দখল করে এদের নিয়ে কনফেডারেশন বা রাষ্ট্র সমবায় গঠন করেন। এটি কনফেডারেশন অফ দ্য রাইন নামে পরিচিত।
এর প্রতিষ্ঠাতা হলেন ফরাসি সম্রাট নেপোলিয়ন। ট্রাফালগারের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়? উত্তর লিখবে 1805 খ্রিস্টাব্দে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে ট্রাফালগারের নৌযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে ইংরেজ নৌসেনাপতি নেলসন ফরাসি নৌসেনাপতি ভিনেলউভকে শোচনীয়ভাবে পরাজিত করেন। পরের প্রশ্ন, পোড়ামাটি নীতি কি? উত্তর লিখবে ফরাসি সম্রাট নেপোলিয়ন 1812 খ্রিস্টাব্দে রাশিয়া আক্রমণ করলে রাশিয়া সম্মুখ যুদ্ধ এড়িয়ে সাম্রাজ্যের অভ্যন্তরে ক্রমাগত পিছু হটতে থাকে। ফরাসি বাহিনী রাশিয়ায় যাতে সমস্যায় পড়ে সে উদ্দেশ্যে পিছু হটার সময় রুশ বাহিনী নিজেদের রাস্তাঘাট ও সেতু ধ্বংস করে, খাদ্যশস্য, শস্যক্ষেত্র, শহর, জনপদ প্রভৃতি আগুনে পুড়িয়ে পানীয় জলে বিষ মিশিয়ে দিয়ে যায়। রুশ বাহিনীর এই পদক্ষেপ পোড়ামাটি নীতি নামে পরিচিত। পরে শত দিবসের রাজত্ব কি? উত্তর লিখবে 1815 খ্রিস্টাব্দের শুরুতে ফ্রান্সে গোলযোগের পরিস্থিতিতে নেপোলিয়ন এলবা দ্বীপে নির্বাসন থেকে পালিয়ে ফ্রান্সে ফিরে আসেন। সাধারণ মানুষ তাকে সাদর অভ্যর্থনা জানালে রাজা অষ্টাদশ লুই সিংহাসন ছেড়ে পালিয়ে যান। এরপর তিনি 20 মার্চ থেকে 29 জুন পর্যন্ত মোট 100 দিন রাজত্ব করেন। এই ঘটনা শত দিবসের রাজত্ব নামে পরিচিত। পরে তোমাদের রয়েছে বিভাগ ঘ। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির 7 থেকে 8টি বাক্য যে কোনো দুটি, প্রতিটি প্রশ্নের মান 4 করে, 4 গুণ 2 = 8। প্রথম, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান আলোচনা করো। পয়েন্ট করে ভূমিকা। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা ছিল বিশেষ গুরুত্বপূর্ণ। অষ্টাদশ শতকের দ্বিতীয়ার্ধে ফ্রান্সে পূর্ব রাজাদের স্বৈরাচারী শাসনের ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে যে অসন্তোষ তৈরি হয় তাকে কাজে লাগিয়ে ফরাসি দার্শনিকরাও জনসাধারণের মনোজগতে পরিবর্তন বা বিপ্লব ঘটাতে সক্ষম হয়েছিল। ভলতেয়ার, মন্তেস্কু, রুশো, দিদেরো প্রমুখ দার্শনিকরা তাদের রচনার দ্বারা ফরাসি জনসাধারণকে নিজের অধিকার সম্বন্ধে সচেতন করে তোলেন। এর ফলে যে বৈপ্লবিক ভাবতরঙ্গের সৃষ্টি হয় তা 1790 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবকে সম্ভব করে তুলেছিল। দার্শনিকদের ভূমিকা। পয়েন্ট করে মন্তেস্কু। অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মধ্যে মন্তেস্কু এবং তার বিখ্যাত গ্রন্থাদির অষ্টাদশ শতাব্দীতে ফরাসি দার্শনিকদের মন্তেস্কু এবং তার বিখ্যাত গ্রন্থাদির মধ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করেন। মন্তেস্কু পেশায় আইনজীবী। মন্তেস্কু ছিলেন নিয়মতান্ত্রিক রাজতন্ত্রের সমর্থক এবং ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। তিনি তার বিখ্যাত দ্য স্পিরিট অব লজ এই রাজার দৈবসত্ত্ব নীতির সমালোচনা করে এবং ব্যক্তি স্বাধীনতা রক্ষার জন্য আইন, শাসন ও বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলেন। মন্তেস্কু আর একটি বিখ্যাত গ্রন্থ হলো দ্য পার্সিয়ান লেটার্স। এই গ্রন্থে তিনি বিপ্লব-পূর্ব ফরাসি সমাজ ব্যবস্থার তীব্র সমালোচনা করেন। পয়েন্টগুলো। ভলতেয়ার। অষ্টাদশ শতাব্দীর ফ্রান্স তথা ইউরোপের আর একজন বিখ্যাত দার্শনিক হলেন ভলতেয়ার। তার আক্রমণের অন্যতম লক্ষ্য ছিল চার্চ ও রাষ্ট্র। তিনি চার্চের দুর্নীতি ও স্রষ্টাচার সম্পর্কে উল্লেখ করে ফরাসি স্বৈরাচারী রাজতন্ত্রের তীব্র সমালোচনা করেন। ভলতেয়ার দুটি বিখ্যাত গ্রন্থ কাদিত ও লেতর ফিলোসফিক, এই গ্রন্থ দুটিতে তিনি ধর্মীয় রীতিনীতি ও কুসংস্কারের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। রুশো। অষ্টাদশ শতাব্দীর দার্শনিকদের মধ্যে সর্বাপেক্ষা বৈপ্লবিক ছিলেন রুশো। তাকে ফরাসি বিপ্লবের জনক বলা হয়। তার রচিত বিখ্যাত গ্রন্থ হল সামাজিক চুক্তি এবং অসাম্যের সূত্রপাত। সামাজিক চুক্তি গ্রন্থে রুশো বলেন যে মানুষের মুক্তি ও নিরাপত্তার জন্য সামাজিক চুক্তির মাধ্যমে জনগণ রাষ্ট্র ও সমাজ গঠন করবে। তার মতে জনগণই হবে রাষ্ট্রীয় শক্তির উৎস এবং তারাই সার্বভৌম ক্ষমতার অধিকারী। জনগণের ইচ্ছানুযায়ী চুক্তির মাধ্যমে রাজা শাসন ক্ষমতা লাভ করেন। অসাম্যের সূত্রপাত গ্রন্থে তিনি বলেন মানুষ স্বাধীন হয়ে এবং সমান অধিকার নিয়ে জন্মায়, কিন্তু বৈষম্যমূলক সমাজ ব্যবস্থা তাকে দরিদ্র ও পরাধীন করে। এক কথায় স্বৈরাচারী রাজতন্ত্রের বিরোধিতা করে রুশো সকল জনগণের সাম্য ও স্বাধীনতার কথা বলেছেন। দিদেরো এলেমবার্ট। ফরাসি দার্শনিক দিদেরো ও দ্য এলেমবার্ট 35 খণ্ডে একটি বিশ্বকোষ সংকলন করেন। দর্শন, সমাজবিজ্ঞান, সাহিত্য প্রভৃতিতে সমৃদ্ধ এই বিশ্বকোষ পাঠ করে ফরাসিদের চিন্তাধারার ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। দিদেরো বলেছেন মানুষ তার চারপাশের অবস্থাকে নিয়ন্ত্রণ ও পরিবর্তন করতে পারে বলেই সে জীবজগতের শ্রেষ্ঠ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে ফরাসি জাতি নিজ ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে তৎপর হয়ে ওঠে।
ফিজিওক্র্যাটস। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফিজিওক্র্যাটস নামে একদল অর্থনীতিবিদের আবির্ভাব হয়। এরা অর্থনৈতিক ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের পরিবর্তে অবাধ বাণিজ্য ও শিল্প বেসরকারীকরণের পক্ষপাতী ছিলেন। এই গোষ্ঠীর অন্যতম নেতা ছিলেন কুয়েসনে। পয়েন্ট করে মূল্যায়ন। ফরাসি বিপ্লব সংগঠিত হওয়ার ক্ষেত্রে দার্শনিকদের ভূমিকা কতটা ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে। ঐতিহাসিক ও দার্শনিকদের ভূমিকার পক্ষে ও বিপক্ষে নানান যুক্তি দিয়েছেন। পয়েন্ট করবে ফরাসি বিপ্লবে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। 1789 খ্রিস্টাব্দের মাঝামাঝি রাজা ষোড়শ লুই স্টেট জেনারেলের অধিবেশন ডাকলে বুর্জুয়ারা সেখানে 3 সম্প্রদায়ে একত্রে অধিবেশনে বসা এবং সদস্যদের মাথাপিছু ভোটের দাবি জানায়। বিপদগ্রস্ত রাজা বাধ্য হয়ে তা মেনে নিলেও খুব শীঘ্রই মূল্যবৃদ্ধি, খাদ্যাভাব প্রভৃতি ঘটনাকে কেন্দ্র করে তৃতীয় শ্রেণীর লোকেরা বিপ্লবে ঝাঁপিয়ে পড়ে। ফরাসি বিপ্লবে নারীদের অংশগ্রহণ। তৃতীয় শ্রেণীর অন্যতম দরিদ্র নারীরা ফরাসি বিপ্লবে ব্যাপকভাবে অংশ নেয়। খাদ্যাভাব। 1790 খ্রিস্টাব্দে দ্বিতীয় ভাগে ফ্রান্সের গ্রামাঞ্চলে খাদ্যাভাব চরম আকার ধারণ করে। খাদ্যের দাবিতে প্যারিসে দাঙ্গা হাঙ্গামা শুরু হয়। এই পরিস্থিতিতে খাদ্যের দাবিতে প্রায় 6000 মহিলা 5ই অক্টোবর প্রবল বৃষ্টিপাত উপেক্ষা করে মিছিল করে ভাস্টায় রাজপ্রাসাদ অভিযান করে। রুটি চাই ধ্বনিতে মিছিল মুখরিত হয়। লাফায়েত এর নেতৃত্বে জাতীয় রক্ষী বাহিনীর 20,000 সদস্য এই মিছিল অনুকরণ করে এগোতে থাকে। রাজতন্ত্রের সব যাত্রা। আন্দোলনকারী নারীরা 6 অক্টোবর রাজপ্রাসাদের রক্ষীদের হত্যা করে এবং সমগ্র রাজ পরিবারকে বন্দি করে প্যারিসে আসতে বাধ্য করে। ঐতিহাসিক রাইকার এই ঘটনাকে রাজতন্ত্রের শবযাত্রা বলে অভিহিত করেছেন। উপসংহার। ফরাসি বিপ্লবে সে দেশের নারীরা তাদের সক্রিয়তার প্রমাণ দেয়, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই বিপ্লবের মধ্যে দিয়ে তারা বাবা মায়ের অনুমতি ছাড়া বিয়ে করা, অবৈধ সন্তানের স্বীকৃতি লাভ, রাজনৈতিক ক্লাব গঠন প্রভৃতি বিভিন্ন অধিকার লাভ করে। পরে হচ্ছে কোড নেপোলিয়ন সম্পর্কে কী জানো? উত্তর লিখবে নেপোলিয়নের সর্বাপেক্ষা গৌরবময় কীর্তি হলো কোড নেপোলিয়ন। কোড নেপোলিয়ন পয়েন্ট করবে 1 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহ রচনা। নেপোলিয়নের উদ্যোগে গঠিত কমিশন 1804 খ্রিস্টাব্দে ফ্রান্সের জন্য নতুন আইনসমূহ রচনা করেন। এটি কোড নেপোলিয়ন বা নেপোলিয়নের আইন সংহিতা নামে পরিচিত। 2 দিয়ে পয়েন্ট করবে আইনসমূহের শ্রেণীবিভাগ। কোড নেপোলিয়নে মোট 2287টি আইন ছিল। এই আইনগুলি মূলত 3 ভাবে বিভক্ত ছিল, যথা দেওয়ানি আইন, ফৌজদারি আইন, বাণিজ্যিক আইন। 3 দিয়ে পয়েন্ট করবে বৈশিষ্ট্য। কোড নেপোলিয়নের দ্বারা আইনের চোখে দেশের সকল নাগরিকের মধ্যে সাম্য প্রতিষ্ঠা করা হয়। 2 সামন্ততান্ত্রিক অসাম্যের বিলোপ ঘটানো হয়। 3 যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকরিতে নিয়োগের ব্যবস্থা করা হয়। 4 ব্যক্তি স্বাধীনতার স্বীকৃতি দেওয়া হয়। 5 সম্পত্তির অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। 6 ধর্মীয় সহনশীলতার নীতি গ্রহণ করা হয়। 7 অপরাধের শাস্তি হিসাবে জরিমানা, কারাদণ্ড, সম্পত্তি বাজেয়াপ্ত, মৃত্যুদণ্ড প্রভৃতির ব্যবস্থা করা হয়। পরে রয়েছে ত্রুটি। কোড নেপোলিয়নের বিভিন্ন ত্রুটি ছিল, যেমন এতে সমাজে নারীর মর্যাদা হ্রাস করা হয়। 2 স্ত্রীর ওপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয়। পারিবারিক সম্পত্তির অধিকার থেকে নারীকে বঞ্চিত করা হয়। আর 4 হচ্ছে শ্রমিক শ্রেণী তাদের অধিকার থেকে বঞ্চিত হয়। পয়েন্টগুলো উপসংহার। কোড নেপোলিয়ন প্রবর্তনের মাধ্যমে নেপোলিয়ন ফ্রান্সের বিপ্লব প্রসূত ভাবধারাগুলিকে আইনি স্বীকৃতি দেয়। অবশ্য এই আইন সংহিতার কিছু ত্রুটি বিচ্যুতি থেকেই গিয়েছিল। 5 দাগে রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির 15 থেকে 16টি বাক্য উত্তর যে কোনো একটি প্রশ্নের মান 8। প্রথম, 1789 সালের ফরাসি বিপ্লবের জন্য রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক কারণগুলি আলোচনা করো। দেখেন আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটা বড় হয়ে যাওয়ার ফলে তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরটা তোমাদের খাতাতে নোট ডাউন করে নেবে। প্রথম পয়েন্ট করবে ভূমিকা, দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে রাজনৈতিক কারণ, তার মধ্যে সাব পয়েন্ট করবে রাজাদের দুর্বল শাসন। 2 দিয়ে পয়েন্ট করবে দুর্নীতিগ্রস্ত প্রশাসন, ভালো করে দেখে নাও। 2 দিয়ে মেন পয়েন্ট করবে সামাজিক কারণ, এখানে সাব পয়েন্ট করবে 1 দিয়ে যাজক বা প্রথম শ্রেণী। 2 দিয়ে পয়েন্ট করবে দ্বিতীয় শ্রেণী।
ভালো করে দেখে নাও। 3 দিয়ে পয়েন্ট করবে তৃতীয় শ্রেণী। ভালো করে দেখে নাও। 3 দিয়ে মেন পয়েন্ট করবে অর্থনৈতিক কারণ। 1 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক কর ব্যবস্থা। আর শেষ পয়েন্ট করবে উপসংহার। ভালো করে দেখে নাও। পরের প্রশ্ন, নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের কী ভূমিকা ছিল? পয়েন্ট করবে নেপোলিয়নের পতনে মহাদেশীয় অবরোধের ভূমিকা। ভালো করে দেখে নাও। 1 দিয়ে পয়েন্ট করবে ফ্রান্সের অর্থনৈতিক ক্ষতি। 2 দিয়ে পয়েন্ট করবে উপকূল দখল। 3 দিয়ে পয়েন্ট করবে ব্যয়ভার। 4 দিয়ে পয়েন্ট করবে রোম ও হল্যান্ডে অসন্তোষ। 5 দিয়ে পয়েন্ট করবে উপদ্বীপের যুদ্ধে বিপর্যয়। 6 দিয়ে পয়েন্ট করবে রাশিয়ায় বিপর্যয়। শেষ পয়েন্ট করবে মূল্যায়ন। ভালো করে দেখে নাও। এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের নবম শ্রেণীর ইতিহাসের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। কোথাও বুঝতে বা লিখতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে একদমই ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি আমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করে দাও যারা এবছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিই। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকেই জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলে এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এই বছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো করে দেখে নাও প্রশ্নটা।